আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমান বিশ্বের করোনার এই দুর্যোগে বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থায় আমি মোহাম্মদ রাজ্জাকুল হায়দার উজ্জ্বল, প্রভাষক, মুসল্লি কলেজ, নান্দাইল, ময়মনসিংহ। আজকে তোমাদের আমি HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML বিষয়ে পাঠদান করব। আমরা জানি HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। আমরা ভাষার মাধ্যমে বিভিন্ন মনের ভাব, আমাদের মনের ভাব মনের কাছে প্রকাশ করি। একইভাবে HTML এর মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো না, এটার মাধ্যমে আমরা ওয়েব পেজ তথা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে প্রথমে ওয়েব পেজ কি। ওয়েব পেজ হলো কোনো একটা ওয়েবসাইটের স্বতন্ত্র পেজ। তারপর আমাদের জানতে হবে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো যেখানে একটা ডোমেইনের অর্থাৎ একই ডোমেইনের অধীনে একাধিক পেজের সমষ্টি। তাহলে আমরা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে এক নম্বর হলো কি স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট স্থির, যে ওয়েবসাইট তৈরি করার পর এটাকে আর পরিবর্তন করা যাবে না। আর স্ট্যাটিক ওয়েবসাইট কেবলমাত্র HTML এর মাধ্যমে, CSS এর মাধ্যমে তৈরি করা যায়। ডাইনামিক ওয়েবসাইট, এই ওয়েবসাইট কে আমরা তৈরি করার পর সার্ভারে আপলোড করার পর থেকে পরিবর্তন করা যায়। যেমন ফেসবুকে একটা ডাইনামিক ওয়েবসাইট, আমরা যদি ফেসবুকে কোনো তথ্য রাখি এটাকে আবার পরিবর্তন করতে পারি, সংযোজন করতে পারি। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য শুধু HTML বা CSS দ্বারা হয় না। HTML CSS এর পাশাপাশি PHP, MySQL সার্ভার অর্থাৎ ডাটাবেজের প্রয়োজন পড়ে। আমরা তারপর জানবো ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভার একটা কম্পিউটার যেখানে আমরা বিভিন্ন তথ্য জমা রাখার পর এটাকে আমরা ভিজিট করতে পারি। একটা নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সার্ভার থেকে আমরা তথ্য বিভিন্ন সময় কি ভিজিট করতে পারি। আর ওই সংরক্ষিত কম্পিউটারটাকে বলবো আমরা ওয়েব সার্ভার। প্রত্যেকটা ওয়েবসাইটের বিভিন্ন অংশ আছে। যেমন আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছি যে http://www.meducationboard.bd। এই ওয়েবসাইটে যে প্রথম অংশটা HTTP আছে, এটা হলো প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে একটা ওয়েবসাইটকে আমরা ভিজিট করতে পারি। অর্থাৎ একটা ওয়েব সাইটকে ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা সংযোগ সাধন করে এই HTTP প্রোটোকল। HTTP মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ ক্লায়েন্টস কম্পিউটার থেকে যখন কোনো একটা সিগন্যাল, কোনো একটা বার্তা আমরা সার্ভারে প্রেরণ করি, ধরি আমরা যদি লিখি www.facebook.com, তখন এই ক্লায়েন্ট সার্ভার থেকে ব্রাউজারে লিখাবো। তো ব্রাউজার মানে কি? ব্রাউজার হলো একটা ওয়েবসাইটকে ভিজিট করার জন্য যে টুলস বা সফটওয়্যার ব্যবহার করি। যখন আমরা একটা ব্রাউজারে যখন এই www.facebook.com লিখবো, তখন এই ক্লায়েন্ট সার্ভার থেকে HTTP প্রোটোকলের মাধ্যমে সার্ভারে একটা সিগন্যাল প্রেরণ করে। আবার এই সার্ভার সিগন্যাল পেয়ে আবার HTTP প্রোটোকলের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারকে বার্তা বা সিগন্যাল করে। এভাবেই আমরা একটা ওয়েবসাইটকে ভিজিট করতে পারি। তারপর অংশ হলো ডোমেইন নেম। ডোমেইন নেম হলো একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। অর্থাৎ আমরা যদি কোনো SSC পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার জন্য স্বতন্ত্র একটা রোল নাম্বার প্রদান করা হয়, একইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা একটা নাম প্রদান করা হয়। এই নামটাকে বলা হয় ডোমেইন নেম। এই ডোমেইন নেম DNS নামক সংস্থাকে এই নামটাকে কন্ট্রোল করে, কখনো এটা অদ্বিতীয় হয় না।
ডোমেইন নেম আবার টপ লেভেল ডোমেইন নেম, অর্থাৎ যে নেমের মাধ্যমে কোন একটা ওয়েবসাইট কি ধরনের তা আমরা জানতে পারি তাকে টপ লেভেল ডোমেইন নেম বলে। যেমন বিডি হলো বাংলাদেশের ডোমেইন নেম, এবং কমার্শিয়াল ওয়েবসাইটকে বোঝানোর জন্য .com, কমার্শিয়াল ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইটকে বোঝানোর জন্য .edu। এরকমভাবে বিভিন্ন ওয়েবসাইটকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের টপ লেভেল ডোমেইন নেম ব্যবহার করা হয়। পাশাপাশি তারপর টপ লেভেল ডোমেইন নেমের পরে যে অংশটা ডিরেক্টরি নেম বলা হয়, তারপর অংশ ফাইল বা এক্সটেনশন প্রার্থী তথ্য দেয়। আর এই পুরোটাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ এর একটি নির্দিষ্ট ঠিকানা। প্রত্যেকটা ওয়েবসাইটকে যখন আমরা কোনো একটা ওয়েব সার্ভারে রাখতে চাই, প্রথমে একটা নাম্বার প্রদান করা হয়। এই নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা আছে। আমাদের প্রত্যেকের যেমন একটা বাড়ির ঠিকানা আছে, এরকম একটা প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা আছে। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সাধারণত 32 বিটের নাম্বার হয়, আর 32 বিটকে 4টা অক্টেটে বিভক্ত করা হয়। আর আইপি অ্যাড্রেস হল কি অদ্বিতীয় হয়। এরকমভাবে পরবর্তী হচ্ছে আমরা জানবো যে ওয়েবসাইটের কাঠামো। আমরা যে ধরনের ওয়েবসাইট, ফেসবুক এক ধরনের ওয়েবসাইট, আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকে দেখবো এক ধরনের, আবার যদি ময়মনসিংহ এডুকেশনের বোর্ডে ঢুকি তখন ওয়েবসাইটটা অন্য ধরনের। এরকমভাবে যখন একটা ওয়েবসাইটকে তৈরি করা হয়, তখন ব্যবহারকারীর ইচ্ছা মতো এই ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। আমি যেমন চাবো ওয়েবসাইটকে সেইভাবে তৈরি করতে পারবো। এরকম কাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো 4 ধরনের। একটা লিনিয়ার স্ট্রাকচার ওয়েব কাঠামো। লিনিয়ার স্ট্রাকচার কাঠামো ওয়েবসাইটটা হয় প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের একটা ক্রমান্বয়ে কানেকশন থাকবে। এরকম হইতে পারে লিনিয়ার কাঠামো। তারপর হায়ারার্কি কাঠামো। হায়ারার্কি কাঠামোতে একটা সিকোয়েন্স থাকবে, যে প্রথমে হোম পেজ থেকে আবার যাওয়া যাবে। ধরি একটা কলেজের ওয়েবসাইট, প্রথমে এই কলেজের নাম দেওয়া থাকবে হোম পেজে, তারপর কলেজের ডিপার্টমেন্টগুলো, যেমন সায়েন্স গ্রুপ, হিউম্যানিটিজ গ্রুপ, এরকমভাবে বিজনেস স্ট্র্যাটেজি। এরকমভাবে আমরা যদি সায়েন্স গ্রুপে যাই, যদি এখানে আসতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এরকম যদি আর্টস গ্রুপে যাই, আমরা তথ্য পাইতে পারি হিস্ট্রি ইত্যাদি। তারপর আসে নেটওয়ার্ক কাঠামো। এই নেটওয়ার্ক কাঠামো ওয়েবসাইটগুলো কি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের একটা সংযোগ থাকে। যেমন আমি এই 6টা পেজ দিলাম, এই 6টা পেজের মধ্যে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন থাকে। প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন থাকে। এরকম ওয়েবসাইটের কাঠামোকে আমরা বলবো নেটওয়ার্ক কাঠামো। আবার চতুর্থ নাম্বার যে ওয়েবসাইটের কাঠামোটা আছে সেটা হলো হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড। অর্থাৎ এই 3 প্রকার যে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করলাম, তাদের মধ্যে থেকে 2 বা ততোধিক ওয়েবসাইটটি কানেক্টেড থাকে। ওয়েবসাইটের কাঠামো কানেক্টেড থাকবে, তখনই আমরা তাকে বলবো মিশ্র কাঠামো বা হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। ওয়েবসাইটকে আমরা যখন ভিজিট করতে যাই, আমরা এটা আগে বলছি প্রোটোকল মেনে চলতে হবে। প্রথমে একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। ওয়েব ব্রাউজার কি আমরা কিছুক্ষণ আগেই বলছি যে একটা ওয়েবসাইটকে ভিজিট করার জন্য যে টুলস লাগবে, যেমন অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি। এরকমভাবে কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য যদি আমরা
তথ্য সহজে খুঁজে বের করতে চাই তখন আমাদের সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে হবে। সার্চ ইঞ্জিন হলো কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য যে টুলস ব্যবহার করা হয়। যেমন আমাদের বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন পিপিলিকা, গুগল, এরকমভাবে ব্রিং সার্চ ইঞ্জিন। তখন একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমাদের যেহেতু আমরা বলছি এটা কি ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের যেমন কতগুলো অক্ষর, বর্ণ বা কতগুলো সাংকেতিক চিহ্ন আছে, যেহেতু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করবো, এই ওয়েবসাইট এটা এই ল্যাঙ্গুয়েজের কি কতগুলো চিহ্ন থাকে, এটাকে বলা হয় ট্যাগ। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে বলা হয় ট্যাগ। আর এটাকে ক্লোজ করার জন্য ট্যাগ স্ল্যাশ ট্যাগ ব্যবহার করা হয়। HTML এর মৌলিক ট্যাগ হলো যেমন ট্যাগ HTML, এটা হলো ওপেনিং ট্যাগ, ট্যাগ স্ল্যাশ HTML একে বলা হয় ক্লোজিং ট্যাগ। আর এর ভিতরে যা থাকবে সবই হলো HTML এর এলিমেন্ট ব্যবহার করা। HTML এর দুইটা পার্ট আছে, একটা হলো হেড পার্ট, হেডিং শুরু হলো ট্যাগ হেড ট্যাগ, হেডিং এর শেষ হলো ট্যাগ স্ল্যাশ হেড। এবং আরেকটা পার্ট হলো ট্যাগ বডি ট্যাগ, ক্লোজিং হলো ট্যাগ স্ল্যাশ বডি। এবং হেড পার্টে HTML এর টাইটেল থাকে, ট্যাগ টাইটেল হলো ট্যাগ টাইটেল ট্যাগ, ক্লোজিং ট্যাগ হলো ট্যাগ স্ল্যাশ টাইটেল ট্যাগ। HTML কে যদি আমরা পুরোটাকে একটা এরকম ভাবে মার্ক করে দিই, এরকম ভাবে যদি আমরা মার্ক করি, এখানে দুটো পার্ট, একটা হলো হেড পার্ট আর হলো কি বডি। তাহলে আমরা HTML এর এই 8টা মৌলিক ট্যাগের মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটে যে ট্যাগগুলো ইউজ করতে হবে সেগুলো হলো ট্যাগ HTML ট্যাগ, ট্যাগ স্ল্যাশ HTML ট্যাগ, আর হলো ট্যাগ বডি ট্যাগ, ট্যাগ স্ল্যাশ বডি ট্যাগ। এই চারটাকে বলা হয় অতি প্রয়োজনীয় ট্যাগ। এই চারটাকে বলা হয় অতি প্রয়োজনীয় ট্যাগ। যদি আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে চাই, যদি আমরা কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য হোম পেজে যদি আমরা কোনো লেখাকে বোল্ড করতে চাই, তাহলে আমাদের যে ফরম্যাটিং ট্যাগ ইউজ করতে হবে ট্যাগ বি ট্যাগ। যদি আমরা বাংলাদেশ শব্দটাকে বোল্ড করি, বাংলাদেশ শব্দের শুরুতে লিখব ট্যাগ বি ট্যাগ, শেষে লিখতে হবে ট্যাগ স্ল্যাশ বি ট্যাগ। এটা হলো বোল্ড ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ। আর এর ভিতরে যা আছে দুই ট্যাগের মাঝখানে সেটা হলো এলিমেন্ট। এরকম ভাবে আমরা যদি কোনো লেখাকে ইটালিক স্টাইলে লিখতে চাই, যেমন আমরা ইনফরমেশন শব্দটিকে ইটালিক স্টাইলে লিখব, ইনফরমেশন শুরুতে ট্যাগ আই ট্যাগ, শেষে লিখব ট্যাগ স্ল্যাশ আই ট্যাগ। একইভাবে আমরা যদি কোনো লেখাকে আন্ডারলাইন করতে চাই অথবা নিচে একটা রেখা দেখাতে চাই, তারপর আন্ডারলাইনের শুরু অক্ষরটা ইউজ করতে হবে ট্যাগ ইউ ট্যাগ হিসেবে। আমরা আইসিটি লেখাটিকে আন্ডারলাইন করব ট্যাগ স্ল্যাশ। যদি আমরা পুরো লেখাটাকে একটা প্যারাতে নিতে চাই, আমরা ইউজ করতে হবে ট্যাগ পি ট্যাগ, ট্যাগ স্ল্যাশ পি ট্যাগ। এরকম যদি আমরা কোনো একটা ফরম্যাট দাঁড় করি, তাহলে আমাদের আউটপুটের ওয়েবসাইটের আউটপুট যেটা আসবে সেটা হলো বাংলাদেশ শব্দটা বোল্ড করা,
ইনফরমেশন শব্দটি ইটালিক, এবং আইসিটি শব্দটি এরকম যদি আমরা ট্যাগগুলো ইউজ করি আউটপুট দেখা যাবে এরকম। যদি কোনো লেখাকে আমরা কালার করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউট হলো তিনটি, এটা হলো ফন্ট কালার, ফন্ট সাইজ এবং ফন্ট ফেস। ফন্ট কালার দ্বারা আমরা কোনো লেখাকে রঙিন করতে পারি, যে আমরা ফন্ট ট্যাগ শুরু হলো ট্যাগ ফন্ট কালার। আমরা জানি যে প্রত্যেকটি অ্যাট্রিবিউট ইকুয়াল টু পর কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে। যেহেতু ফন্ট কালার লিখলাম, কালার নেম আমরা দিলাম রেড, কোটেশন মার্কের ভিতরে শেষে দিব ট্যাগ স্ল্যাশ ফন্ট। একইভাবে কোনো লেখাকে যদি আমরা ছোট বড় করতে চাই এখানে লিখতে হবে ট্যাগ ফন্ট সাইজ। অ্যাট্রিবিউট দেব, আমরা লিখলাম 20 সাইজে লিখব ট্যাগ স্ল্যাশ ফন্ট। যদি আমরা কোন লেখাকে বাংলায় লিখতে চাই, ইংরেজি লেখা নরমালি লিখি, কিন্তু যদি ইংরেজি না লিখে বাংলায় লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে ট্যাগ ফন্ট ফেস ইকুয়াল আমাদের কোন ফন্টে লিখবো। বাংলা ফন্টে যদি আমাদের সূচনী এম যে আমরা জানি ফন্ট ইউজ করতে হবে, শেষে লিখতে হবে ট্যাগ স্ল্যাশ ফন্ট। এরকম ভাবে আমরা বিভিন্ন লেখাকে বিভিন্ন স্টাইলে উদ্ধার করি। যদি কোনো লেখাকে আমরা হেডিং ফর্মে লিখতে চাই, যদি যে কোনো একটা পেজের শুরুতে আমরা দেখি সাধারণত ওই ওয়েবসাইটের অ্যাড্রেসের নামটা একটু বড় করে দেওয়া থাকে, যদি কোনো পেজের শুরুতে আমরা বড় করে লিখতে চাই তখন হেডিং ট্যাগ ইউজ করতে হবে। হেডিং ট্যাগে শুরু হলো H1, শেষ হলো H/H1। সবচেয়ে বড় হেডিং হলো H1 আর সবচেয়ে ছোট হেডিং হলো H6। এরকম হেডিং ট্যাগ আছে 6টি। যদি আমরা আইসিটি লেখাটাকে এরকমভাবে নর্মালি লিখি, এরকমভাবে H2 লিখি /H2, তাহলে আমাদের আউটপুট দেখা যাবে। পর্যায়ক্রমে লিখলে আউটপুট দেখা যাবে প্রথমে কি বড় করে আসলো, তারপর পর্যায়ক্রমে আরেকটু ছোট, 3 দিলে আরেকটু ছোট আসবে, 4 দিলে আর লেখাটা আরেকটু ছোট আসবে, 6 দিলে এরকমভাবে সবচেয়ে ছোট আকৃতি দেখা যাবে। এটা হলো হেডিং ট্যাগ। আবার আমরা যদি মনে করি না আমি 1 থেকে 6 পর্যন্ত দিলাম, 7 দেখি, আমরা যদি 7 ইউজ করি তাহলে লেখাটা নর্মাল আসবে, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ HTML কেবলমাত্র 1 to 6 পর্যন্ত হেডিং ট্যাগই বুঝে, অর্থাৎ ফিক্সড করা থাকে। আচ্ছা, যদি আমরা কোনো লেখাকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাংলাদেশ লেখাটাকে কালার করলাম, এখন আমি এই বাংলাদেশ লেখাটা যেমন সেভাবে থাকবে, বাট আমরা এই বডিটাকে বিভিন্ন কালার, তখন বডি এখানে বডি বিজি কালার, আমরা এটাকে একসাথে লিখবো বডি বিজি কালার ইকুয়াল, আমরা যদি গ্রিন করতে চাই গ্রিন লিখব, আর বডি ক্লোজিং ঠিক থাকবে। শুধু বডি কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে আমাদের বডি বিজি কালার লিখতে হবে। এরকমভাবে কালার কোড 3 ধরনের হয়ে থাকে। আমরা জানি নর্মাল কালার নেম লেখার পর তারপর RGB রেড গ্রিন পদ্ধতি বিভিন্ন কোড লিখাবো, অথবা হেক্সাডেসিমেলের কোড লিখেও আমরা কি কালার করতে পারি। আমরা যদি কোনো লেখাকে লিস্ট আকারে লিখতে চাই, লিস্ট হলো 2 ধরনের, একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের কি কোডগুলি লিখতে হবে? প্রথমে আমরা যদি অর্ডার লিস্ট, আমরা জানি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে, যেমন 1 2 3 4 ABCD, রোমান 1 2 3 ইত্যাদি থাকবে। যদি আমরা কোনো লেখাকে অর্ডার লিস্ট আকারে লিখতে চাই তখন
তখন আমাদের লিখতে হবে ট্যাগ OL মানে অর্ডার লিস্ট। আমরা ট্যাগ /OL অর্ডার লিস্টকে শেষ করার জন্য আমি যদি চাই এখানে লিখব স্টুডেন্ট নেম, এক নম্বর লিখলাম মামুন, দুই নম্বর লিখলাম কপি, তিন নম্বর লিখলাম মেইলি। নর্মালি দেখলাম যে এখানে দেখা যায় যে 1 2 3 এগুলি কি নির্দিষ্ট নাম্বার অনুসারে আসছে। এই জন্য আমরা এখানে অর্ডার লিস্ট টাইপ যদি 1 থেকে শুরু হয়েছে 1 দিলাম। যেহেতু স্টুডেন্ট নেমটা নর্মালি আছে তাহলে আমাদের ফরম্যাটিং ট্যাগ ইউজ করতে হবে, যেহেতু আন্ডারলাইন করা আছে ট্যাগ ইউটেড স্টুডেন্ট নেম প্লাস ইউ। আচ্ছা অর্ডার লিস্টের শুরুতে মামুন আছে, সুতরাং লিস্টের শুরুতে লিখব আমরা li মামুন ট্যাগ/li। ওকে, পরবর্তীতে কি দেয়া আছে কপি, তাহলে দ্বিতীয় লিস্টে লিখব ট্যাগ li ট্যাগ কপি ট্যাগ/li। তৃতীয় নামটা আছে মিলি ট্যাগ li মিলি লিখবো, তারপর আমরা ক্লোজ করে দেব লিস্ট। আমরা শুরুতে লিখছিলাম অর্ডার লিস্ট লাস্টে ক্লোজ করতে হবে। যদি এখানে 1 2 3 পরিবর্তে A B C থাকে তো শুধুমাত্র টাইপের জায়গায় আমরা চেঞ্জ করে লিখব A আর B C অটোমেটিক চলে আসবে। যদি আমরা এটাকে আনঅর্ডার লিস্ট হিসেবে লিখতে চাই, আমরা যদি এখানে লিস্ট বা ডট সিস্টেমে দিই তাহলে আমরা OL এর জায়গায় লিখব UL, অর্থাৎ আনঅর্ডার লিস্ট /OL এর জায়গায় লিখব ট্যাগ/UL। একইভাবে এখানে আমরা কথায় লিখে দেব DIS আর লিস্টগুলো যেভাবে আছে এভাবে থাকবে, অর্থাৎ শুধুমাত্র ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চেঞ্জ করব। তাহলে আমরা যদি HTML এর মাধ্যমে একটা কোন একটা ওয়েব পেজে একটা পিকচারকে অ্যাড করতে চাই, আমাদের কিন্তু কি করতে হবে, পিকচারে ট্যাগ ইউজ করতে হবে। আমরা এখন নতুন একটা জিনিস শিখব, সেটা হলো যে 3টি ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই, সেটা হলো ইমেজ ট্যাগ, হরিজন্টাল এবং ব্রেক ট্যাগ। অর্থাৎ নতুন লাইন তৈরি করার জন্য ব্রেক ট্যাগ ইউজ করে ক্লোজিং ট্যাগ নেই। যদি আমরা ইমেজ তৈরি করতে চাই তাহলে লিখব ট্যাগ img ইমেজের সিনট্যাক্স ট্যাগ img src মানে হলো সোর্স, অর্থাৎ যে উৎসতে যে ছবিটা আমরা পিকচারটা আমরা ওয়েব পেজে যুক্ত করব বা অ্যাড করব সেটা কোন ফাইলে রাখা আছে, এই ফাইলটাকে সোর্স হিসেবে চিহ্নিত করে দিতে হবে। তারপর এখানে লিখব পিকচারের নাম। আচ্ছা যদি আমরা একটা ফ্লাওয়ারকে ওয়েব পেজে অ্যাড করতে চাই তাহলে আমরা একটা ফ্লাওয়ার নামে অ্যাড করব flower.jpg ফরম্যাটে ছবিটা যুক্ত করতে হবে। তখন আমরা কি করব, এখানে লিখব flower.jpg। এখন এই পিকচারটা বিভিন্ন রেজোলিউশন থাকতে পারে। আমরা যদি একটা ওয়েবসাইট যেহেতু নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকবে, তখন আমাদের কি করতে হবে, নির্দিষ্ট সাইজের এই ফ্লাওয়ারটা কিনতে হবে। তাই আমরা কি করব, এই ক্লোজিং যেহেতু ক্লোজিং ট্যাগ নাই, এই ট্যাগটাকে এটাকে একটু দূরে লিখবো, এখানে লিখবো ওয়াইড, অর্থাৎ আমরা ইমেজ ট্যাগের দুটি অ্যাট্রিবিউট লিখবো, একটা ওয়াইড এবং হাইট। তারপর ওয়াইড এবং হাইট নির্ধারিত করে দিলে ওই ওয়াইড এবং হাইট অনুসারে পিকচারটা দেখাবে। কোন একটা ওয়েবসাইট তৈরি করার পর যদি ওই ওয়েবসাইটকে কোন একটা সার্ভারের সাথে লিংক করতে চাই, তাহলে আমাদের কি
করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগে শুরু হলো ট্যাগ এ ট্যাগ, শেষ হলো ট্যাগ স্ল্যাশ এ। প্রথমে আমরা জানি যে যে কোনো অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে ইউজ করতে হয়। এই শুরুর ট্যাগে আমাদের যেহেতু হাইপারলিংক করব, অর্থাৎ আমরা জানি হাইপারলিংক হলে কোনো একটা ওয়েব পেজের সাথে সংযোগ, ভার্চুয়াল সংযোগ। এই ভার্চুয়াল সংযোগ করার জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সেটা হলো হাইপার রেফারেন্স। এটাকে লেখা হয় HREF দ্বারা। এবং কোন ওয়েবসাইটটা আমরা তৈরি করবো তার ডোমেইন নেমটা ওই হাইপার রেফারেন্সে উল্লেখ করে দিতে হবে। তা আমরা জানি যে একটা ওয়েবসাইটে কি থাকে, HTTP প্রোটোকল থাকে, www. আমরা লিখলাম amEducationBoard.bd, আমরা gov.bd। আমরা কোন শব্দের সাথে বা কিসের মধ্যে আমরা ওই ওয়েবসাইটকে লিঙ্ক করব, এই দুটার ট্যাগের মাঝখানে আমাদের ধরি আমরা মাইমিংসিং শব্দে ওই ওয়েবসাইটটাকে লিঙ্ক করব। তাহলে আউটপুট দেখা যাচ্ছে এরকম আউটপুট আসছে। এই মাইমিংসিং শব্দে ক্লিক করলে এই ameducationboard.com ameducationboard.gov.bd ওয়েবসাইটটি ওপেন হবে। যদি আমরা একটা ওয়েবসাইটে একটা টেবিল অ্যাড করতে চাই, আমাদের লিখতে হবে ট্যাগ টেবিল, ক্লোজিং ট্যাগ লিখতে হবে ট্যাগ স্ল্যাশ টেবিল। যদি আমরা এইভাবে লিখি তাহলে বাউন্ডারি বিহীন একটা টেবিল দেখায়। যদি আমরা ওই টেবিলে একটা বর্ডার সহ দেখতে চাই, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব টেবিল বর্ডার 1, 2 ইত্যাদি নির্দিষ্ট সাইজ নিতে পারি, কোনো প্রবলেম নাই। যদি আমরা এক্সাম্পল হিসেবে এরকম একটা টেবিল নিলাম, যে টেবিলে রুল নেই, রুল এক নেই, শুরুতে আমরা জানি একটা টেবিলে যে কতগুলো রো এবং কলাম থাকে, টেবিলে যেগুলো রো এবং কলাম। প্রত্যেকটা টেবিলকে HTML কোডের মাধ্যমে ওয়েবসাইটে যুক্ত করতে হলে প্রত্যেকটা রো আমাদের কোড যুক্ত করতে হবে এবং প্রত্যেকটা সেলকে আমরা জানি প্রত্যেকটা টেবিলের ক্ষুদ্রতম অংশ হলো সেল, এই সেলকে কোড যুক্ত করতে হবে। যদি আমরা এই টেবিলটাকে কোড যুক্ত করতে চাই HTML ওয়েব পেজে অ্যাড করার জন্য, তখন আমাদের টেবিল বর্ডার 1 এর জন্য এই বাউন্ডারির জন্য টেবিল বর্ডার 1 আমরা দিলাম। তারপর টেবিলের রো এর জন্য কি দিলাম tr, টেবিলের রোকে ক্লোজ করার জন্য ট্যাগ স্ল্যাশ tr। এই রোতে প্রথম রোতে দুইটা সেল আছে, প্রথম সেলের জন্য রোল নাম্বার আমরা ইউজ করব ট্যাগ td। এখানে আমরা বলে রাখি tr মানে টেবিল রো, td মানে টেবিল ডেটা। এই যে td রুল, আমরা যদি এখানে নম্বর দিই তার নম্বর দিব, আর রুল দিলে রুল শুধু লিখব ট্যাগ স্ল্যাশ td। এরকম ভাবে দ্বিতীয় সেলের জন্য ট্যাগ td, তারপর লিখব নেম ট্যাগ স্ল্যাশ td। আমরা এরকম ভাবে প্রথম রোর কাজ কমপ্লিট করলাম। তারপর দ্বিতীয় রোর জন্য আমরা ইউজ করব আবার tr td, এখানে ভ্যালু দেওয়া আছে 1 ট্যাগ স্ল্যাশ td। এরকম ভাবে দ্বিতীয় রোর লাস্ট যে সেল আছে সেলের জন্য td হাইডার ট্যাগ স্ল্যাশ td। ওকে, আমরা যদি এই টেবিলের এই প্রথম রোয়ের লেখাটাকে একটু বোল্ড করতে চাই, তাহলে আমরা td এর পরিবর্তে ts দেব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাস করলাম। নেক্সটে আমরা ইনশাআল্লাহ সুযোগ হলে
আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এবং বাকি যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলো আসে পরীক্ষায় এগুলি দেখাবো।